হত্যা না থামলে সীমান্ত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি এনসিপির। বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণে অপপ্রচারের অভিযোগ। ৭ জুলাই দেশজুড়ে পালিত হয় বাংলা ব্লকেড কর্মসূচি। কোটা আন্দোলনকে দিয়েছিল নতুন মাত্রা। প্রতিপক্ষকে ফাঁসাতে ভুয়া তথ্যে রাজনৈতিক মামলার হিড়িক। তদন্ত ছাড়াই নির্বিচার ধরপাকড়। রাজবাড়ীর গোয়ালন্দ বাজার থেকে ফেরিঘাট পর্যন্ত রেল লাইন বেহাল। ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। হবিগঞ্জে খাল দখলের হিড়িক। পানি নিষ্কাশন বন্ধ হয়ে দেখা দেয় জলাবদ্ধতা। ব্যবস্থা নেয়ার আশ্বাস। মধ্যরাতে হাতিরঝিলে ঋতুপর্ণা মনিকাদের সংবর্ধনা। আড়ম্বর আয়োজনে নেই বাফুফের আর্থিক পুরস্কার ঘোষণা। আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। ষষ্ঠ দিনে জুলাই পদযাত্রা শুরু হয় চাঁপাইনবাবগঞ্জে। এ সময় ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ করেন এ জেলার উন্নয়নে কাজ করেনি আওয়ামী লীগ সরকার। পরে রাজশাহী পৌঁছান নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক ঘুরে সাহেববাজার 0 পয়েন্টে পথসভা করেন তারা। বিকল্প রাষ্ট্র কাঠামোর পথরেখা নিয়ে উত্তরের জেলা চষে বেড়াচ্ছেন এনসিপি নেতাকর্মীরা। ষষ্ঠ দিনে জুলাই পদযাত্রা শুরু হয় চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় থেকে। বাতেনখার মোড়, নিমতলা সহ বেশ কিছু এলাকা ঘুরে যা শেষ হয় নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে। সেখানে পথসভায় দলটির আহ্বায়ক হুঁশিয়ারি দেন, হত্যা বন্ধ না হলে সীমান্ত অভিমুখে লং মার্চ করবে তাদের দল। দেশের মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র কেউ আটকে রাখতে চাইলে প্রতিরোধের ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব। পরে পদযাত্রা পৌঁছায় রাজশাহীতে। রেলগেট, আলুপট্টি, সোনাদিঘির মোড় ঘুরে 0 পয়েন্টে হয় সমাবেশ। আগামী 3 আগস্ট আবারও মুজিববাদী সংবিধান পরিবর্তনের জন্য মাঠে নামার ঘোষণা দেন দলটির আহ্বায়ক। আর দলীয় লেজুর বৃত্তি ছাড়তে প্রশাসনের ক্যাডারদের কড়া হুঁশিয়ারি সার্জিস আলমের। 3 আগস্ট 2025 সালে বাংলাদেশের জনগণ আবারও মুজিববাদের বিরুদ্ধে, আবারও মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্রিত হবে। যদি আপনি জেলা উপজেলা ডিসিএসপি হয়ে উঠতে পারেন, ওসি হয়ে উঠতে পারেন, তাহলে ভালো। যদি আপনি কোন দলের হয়ে উঠেন, তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন, আপনার পরিণতি ওই একই রকম হবে। পথসভায় আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। সোমবার সকালে পথসভা শুরু হবে নাটোর থেকে। সানজিদা শান্তা, চ্যানেল 24। সংস্কার বিরোধী প্রমাণে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা নির্বাচন পেছাতে চায় তারাই গণ অভ্যুত্থানের পক্ষে নয়। বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক হারে নির্বাচন সম্ভব নয় বলেও মনে করে বিএনপি। নির্বাচন, সংস্কার ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন, যেখানে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির 2 সদস্য। লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপি সংস্কারের বিপক্ষে এমন কথা বলে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। মন্তব্য করেন, যারা নির্বাচন পেছাতে চায় তারাই গণ অভ্যুত্থানের পক্ষে নয়।
আমি উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কি বলবো? একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা, তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র। কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের আশা, সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার ঐকমত্যে পৌঁছাবে, তবে কালক্ষেপণ কখনোই কাম্য নয়। আশা করি আমরা একটা ঐক্যমতে পৌঁছতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। এই বিষয়ে আরও অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমতে আসতে পারলে ভালো। আমরা আশাবাদী। দেশের বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক হারে নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। জানান, প্রয়োজনে এই বিষয়ে সরকারের সাথে আলোচনা করবে বিএনপি। খুব চিন্তা ভাবনা করে বড় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। এটা কোনো মানে বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে, সে কারণে করতে হবে, এটা কোনো এটা হয় না। কিন্তু তারপরেও বিষয় যখন আসবে আমরা আলোচনা করব, আমাদের আলোচনা করতে কোনো বাধা নাই। সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টিতে আংশিকভাবে বিএনপি একমত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট ও সংখ্যানুপাতিক পদ্ধতির দাবি ষড়যন্ত্র নয়, জামায়াতের দলীয় এজেন্ডা, এ মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে তাদের আপত্তি নেই, কিন্তু যেন তেন নির্বাচন চায় না তাদের দল। দাবি করেন, বিভাজন দেখা দিলেও মানসিকভাবে ঐক্যবদ্ধ জুলাইয়ের শক্তি। জানান, জামায়াতে ইসলামের কোনো প্রতিপক্ষ নেই, প্রতিদ্বন্দ্বী আছে। ট্রেডিশনাল ইলেকশনের বিপরীতে আমরা পিআর চাচ্ছি, আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, জাতীয় ইলেকশনকে চাচ্ছি। এটা আমাদের দলীয় এজেন্ডা, অন্যদের অন্য এজেন্ডা আছে। সুতরাং প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। এবার জুলাই অভ্যুত্থানে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। বাংলা ব্লকেড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অভিনব প্রতিরোধ কর্মসূচি। 1 বছর আগে যে কর্মসূচির নতুন মাত্রা যোগ করেছিল কোটা বিরোধী আন্দোলনে। এদিন শিক্ষার্থীদের অবরোধ ঘিরে অচল হয়ে পড়ে রাজধানী সহ দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন একটু একটু দানা বেঁধে উঠতে থাকে জুলাইয়ের প্রথম সপ্তাহে। তবে শিক্ষাঙ্গন ও রাজপথে বিক্ষোভ অবরোধও যখন সাড়া দিচ্ছিল না সরকার, তখন দাবি আদায়ে প্রথমবারের মতো বড় কর্মসূচি দেয়া হয় 7 জুলাই। কেন শিক্ষার্থীদের দাবি দ্রুত গতিতে মেনে নেওয়া হচ্ছে না? গতানুগতিক হরতাল অবরোধের বদলে দেয়া হয় নতুন নাম বাংলা ব্লকেড। কোটা সংস্কারের 4 দফা দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে আওয়াজ তোলেন শিক্ষার্থীরা। সেদিন দুপুর গড়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ব্যানার, ফেস্টুন, মিছিল নিয়ে জড়ো হন আন্দোলনকারীরা। একে একে সায়েন্স ল্যাব, নীলক্ষেত, বাংলা মোটর, শাহবাগ মোড় দখলে নিলে অচল হয়ে পড়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়ক। 24-এর 7 জুলাই রাজপথে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলছেন, ব্লকেড কর্মসূচি আন্দোলনকে দিয়েছিল নতুন মাত্রা। অবরোধ, হরতাল
এভাবে হচ্ছে কাইন্ড অফ আমরা সবসময় দেখে আসছি পলিটিক্যাল ফিল্ডে। তো প্রথমবারের মতো সেটা একটা ইংরেজি টার্ম, বাংলা ব্লকের টার্মটা হচ্ছে যে এখানে আনা হয়, যাতে বেশিরভাগ মানে আমাদের যারা মাস স্টুডেন্টরা তাদেরকে যাতে এখানে হচ্ছে গ্র্যাব করা যায় আর কি। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বাংলা ব্লকেটে শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। ঢাকা ছাড়িয়ে বাংলা ব্লকেট কর্মসূচি ছড়িয়ে পড়েছিল চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল সহ বড় শহরগুলোতে। মহাসড়ককে অবস্থান নিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। ঢাকা রিচা মহাসড়ক বন্ধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে সময়ের চ্যালেঞ্জের কথা বলছিলেন তাদেরই কয়েকজন। আমাকে যদি ক্রস ফায়ার দেওয়া হয় এটা নিয়ে তেমন সাড়া শব্দ হবে না, তারপরে আমি এই আন্দোলনে ছিলাম আমার দায়বদ্ধতার জায়গা থেকে। যে ফ্যাসিস্ট রেজিম ছিল এই ফ্যাসিস্ট রেজিমকে হটানো এটা আমার দায়িত্ব। আমি একজন নাগরিক, সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব ছিল, যার কারণে আমি আমার জীবনের সর্বোচ্চ রিস্কটুকু আমি এই আন্দোলনে নিয়েছিলাম। যদি তারা পুলিশি রাষ্ট্রীয় বাহিনী দিয়ে যদি আমাদের ওপর জুলুম না করতো, নির্যাতন না করতো, তাহলে হয়তো আলাদা রকম হইতো। বাট যখন আমাদের প্রতি জুলুম আসলো, নির্যাতন আসলো, তখন আমরা আরও ক্ষিপ্র হয়ে উঠলাম, আমরা আরও উদ্দীপ্ত হয়ে উঠলাম যে না, যেভাবে হোক এবার পরিবর্তন আনাই লাগবে। জুলাইয়ে বাংলা ব্লকেটের রেশ ধরে পরবর্তী কর্মসূচিগুলোতে ভিন্নতা আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। ব্যক্তিস্বার্থে কাউকে ফাঁসানোর অন্যতম মাধ্যম এখন বৈষম্য বিরোধী মামলা। আসামি করা হচ্ছে মনগড়া তথ্য আর মিথ্যা রাজনৈতিক পরিচয় দিয়ে। কোনো রকম তদন্ত ছাড়াই গ্রেপ্তার হচ্ছেন নিরপরাধ ব্যক্তি। নিহতদের নিকটাত্মীয় ছাড়া বেশিরভাগ বাদীর উদ্দেশ্যই অসৎ। রমিজ হুসাইনের প্রতিবেদন। হাসপাতালের নিচ থেকেই ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। জন্মের পর শিশুটি যখন হাসপাতালে, গ্রেপ্তার হন বাবা। 2 মাসেও কন্যা সন্তানের নামটাও রাখতে পারেননি মানসিকভাবে বিপর্যস্ত মা আফরিন হাসান মুন্নি। আজকে প্রায় 2 মাস তার এখনো আমরা নামটাও রাখতে পারিনি। এই নারীর স্বামী পেশায় ব্যবসায়ী ইসমাইল প্রধানিয়ার বিরুদ্ধে হয়েছে 6টি মামলা। অভিযোগ, 5 আগস্ট সকাল 11টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আশুলিয়া, যাত্রাবাড়ি, পল্টন ও ভাটারায় গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে অংশ নিয়েছে সে। প্রতিটি মামলায় ব্যবহার করা হয়েছে ইসমাইলের ভিন্ন ভিন্ন রাজনৈতিক পরিচয়। কোথাও দেখানো হয়েছে রমনা থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদকের পরিচয়, আবার কোথাও যুবলীগ নেতা। একই দিনে একজন মানুষ কিভাবে এতগুলা জায়গায় যেয়ে হত্যা করতে পারে? হত্যা মামলা আপনাকে তদন্ত করে আসেন নাই, আসামি ধরতে আসছেন, তখন ডিবি ওরা বললো যে আমরা ধরে নিয়ে তারপর তদন্ত করব। সেই মেয়েটার সাথে একটু থাকতেও পারে নাই। আমি হসপিটাল থাকা অবস্থায় তাকে ধরে নিয়ে গেছে। আমাদের উপর দিয়ে কি যাচ্ছে এটা শুধু আমরাই জানি। জুলাই আন্দোলনে নিহত রিয়াজের স্ত্রী ছাড়াও একই ঘটনায় মামলা করেছে জাহিদুল নামের এক ব্যক্তি, যেখানে আসামি ইসমাইল। এই জাহিদুলের বিরুদ্ধে আছে প্রতারণা সহ 6টি অভিযোগ। ইসমাইলের স্বজনদের দাবি, ব্যবসায়িক দ্বন্দ্বে নাসির উদ্দিন দুলাল নামের এক ব্যক্তির প্ররোচনায় এসব মামলা হয়েছে। বিভিন্ন দলের পদবি দিয়ে তাকে এই মিথ্যা মামলাগুলোতে জড়ানো হয়েছে। হয়তো একটা সময় আসবে সেটা সে মিথ্যা প্রমাণিত হবে, কিন্তু এই যে 28-29 দিন বা কতদিন থাকতে হয় জেলে আমি জানি না, এই যে সে ভুক্তভোগী হইল, এইটার দায় কে নিবে? দুলালের খোঁজে তার ফরচুন শপিং মলের বাসায় চ্যানেল 24। জানা যায় প্রতারণা ও অর্থ আত্মসাতের দায়ে পলাতক রয়েছে সে। দুলালের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তিও সেটেছে এলাকাবাসী। এদিকে 6টি হত্যায় ব্যবসায়ী ইসমাইল প্রধানিয়ার সম্পৃক্ততা জানতে বাদীর সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। মামলার এজাহারে দেয়া সাদ্দাম হোসেন, জাহিদুল ইসলাম ও মাসুদ রানার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। তবে আবুল হোসেন নামের এক ব্যক্তি ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় জেনে লাইন কেটে দেন। অবশ্য আইনি লড়াইয়ে গেল 18 জুন জামিন হয় ইসমাইল প্রধানিয়ার। কিন্তু জামিনের পর ভাটারা থানার আলাদা মামলায় নতুনভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। অভিযোগ আছে নাম পরিচয় জালিয়াতি করা হয়েছে নতুন মামলায়, জানিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পুলিশের তদন্ত ও আদালতের জিআর শাখার কর্মকর্তার। না, আমি ওটা যাচাই করতে পারিনি, কারণ সোনালিস্ট হচ্ছে আমাদের বলা হয় যে এটা সোনালিস্ট দেখান, জাস্ট নাম ঠিকানা দেওয়া হয়, পদ পদবি দেওয়া হয়, তখন যাচাই করার সময় থাকে না, সুযোগ থাকে না, আমরা দিয়ে দিই। পরে জিআরও আছে কোর্ট থেকে, উনি বললো যে ওনার তো পদ পদবি আছে, ওটা যুক্ত করে দেন। না না, আমি কই বলবো কই, আমি তো খুঁজলাম যে এরকম কোনো কিছু আছে না, এরকম কোনো তথ্য তো আমার কাছে নাই ভাই। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। Evening
এ চরম ক্রেভিং চাই কিছু এক্সাইটিং মিস্টার নুডলস হাই কুকিং টেস্টটা হয় অ্যামেজিং মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট মিস্টার নুডলস মিস্টার নুডলস মিস্টার নুডলস। ক্ষমতার অপব্যবহার করে রাজুক প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ 23 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট প্রকাশ করেছে বিজি প্রেস। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, প্লট বরাদ্দে দুর্নীতির 6টি মামলায় গেজেট প্রকাশের জন্য আদালতের নির্দেশনা ছিল। আগামী 20 জুলাই মামলাগুলোর শুনানির দিন রয়েছে। ওই দিনের মধ্যে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচারের কার্যক্রম শুরু হবে বলে জানান এই আইনজীবী। দেখছেন চ্যানেল 24, সঙ্গে আছি মামুন উর রশিদ। দর্শক, এবার নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24 এর কিছু খবর জানাবো। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। রাজবাড়ীর গোয়ালন্দ বাজার থেকে ফেরিঘাট পর্যন্ত রেল লাইন বেহাল। দুর্ঘটনা এড়াতে কমিয়ে আনা হয়েছে ট্রেনের গতি, তাতেও কমেনি শঙ্কা। এদিকে বরাদ্দ পেলে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। লাইনে নেই কোনো পাথর, অধিকাংশ কাঠের স্লিপারও ভাঙা। এটি রাজবাড়ীর ঐতিহ্যবাহী রেললাইনের চিত্র। একসময় রেলপথটি ছিল গোয়ালন্দ ঘাটের প্রাণ, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এখন অনেকটাই অচল। রেলপথটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কমিয়ে আনা হয়েছে ট্রেনের গতি। স্থানীয়রা বলছেন, কখনো ট্রেন লাইনচ্যুত হলে উদ্ধারকারী ট্রেনও আসার অবস্থা নেই। ফলে দুর্ঘটনার সংখ্যা নিয়েই চলাচল করতে হচ্ছে যাত্রীদের। যে ট্রেন যখন যায় এইখানে যদি বৃষ্টি হয় পানি জমে দেখা যায় দুলনার মধ্যে দুলতে থাকে। ট্রেন চলে মানে নাগরদোলার মতো। এই বেহাল দশা খুবই খারাপ অবস্থা, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ট্রেন যদি কোনো সময় লাইনচ্যুত হয়, সেই ট্রেন উঠানোর মতো কোনো কায়দাও নাই। কারণ হলো এখানে রিলিফ ট্রেন আসার পরে যে সেই রিলিফ ট্রেনটা আবার যথাস্থানে যেতে পারবে তার নিশ্চয়তাও নাই। সংস্কারের জন্য ইতিমধ্যেই বরাদ্দ চেয়ে পাঠানো হয়েছে। পেলেই দ্রুত সংস্কারের আশ্বাস দিলেন রেল কর্তৃপক্ষ। সর্বোচ্চ আমি 15 কিলোমিটার স্পিডে গাড়ি চলতেছে, কিন্তু 15 কিলোমিটার চলে তাতেও রিস্ক। তো আমি এস্টিমেট পাঠাইছি, আশা করি কাজ হবে। সমস্ত স্যারদের নখদর্পণে আছে, স্যার আশ্বাস দিতে কাজ করবে আর কি। এ পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করে 3 জেলার মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শেষ হলো এনসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের সাথে চট্টগ্রাম বন্দর চুক্তির মেয়াদ। টার্মিনালটি পরিচালনার দায়িত্ব নিয়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। এর আগে দায়িত্ব পরিচালনার সার্বিক প্রস্তুতি নেয় নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানটি। বন্দর সচিব ওমর ফারুক জানান, শিগগিরই প্রতিষ্ঠানটির সাথে 6 মাসের জন্য ডিপিএম চুক্তি হবে। 2007 সালে নির্মিত এনসিটির প্রথমে একটি ব্যর্থ পরিচালনা শুরু করে সাইফ পাওয়ার। সবশেষ 4টি চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। এখন টার্মিনালটি পরিচালনার দায়িত্ব আরব আমিরাতে ডিপি ওয়ার্ল্ডকে দিতে তৎপরতা চালাচ্ছে সরকার, যার বিরোধিতা করে আসছে বিভিন্ন মহল। প্রবাসে ছোট ছেলের মৃত্যুর কষ্টে যখন স্তব্ধ পুরো পরিবার, তখন শোক হয়ে এলো বড় ছেলের মৃত্যু। মর্মান্তিক এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়ির ভোজপুর তালুকদার পাড়া এলাকার বৃদ্ধ ফুলমিয়ার পরিবারে। সৌদি আরবে নিহত ছোট ছেলের মরদেহ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় বড় ছেলে সহ 2 জনের। এই ঘটনায় শোকে স্তব্ধ পুরো পরিবার। প্রবাসে মারা যাওয়া এক ছেলের মরদেহ আনতে গিয়ে দুর্ঘটনায় আরেক ছেলের মৃত্যু। জীবনের পরন্ত বেলায় 2 সন্তানের মৃত্যু শোকে বৃদ্ধ ফুলমিয়া আর তার স্ত্রীর এমন বুক ভাঙা হাহাকার। এখন কি করি মনে পালবো, আমি কি করি মনে রাখবো, আমি কিছু বুঝতে পারছি না।
অভাবের সংসারে একটু সচ্ছলতার আশায় গত বছরের জুনে সৌদি আরবে যান ফটিকছড়ির ভোজপুর তালুকদার পাড়ার ফুলমিয়ার ছেলে রুবেল। কিন্তু 1.5 মাসের মাথায় ক্ষুধার জ্বালায় খাবার খেতে গিয়ে মালিকের নির্যাতনে মারা যান এই তরুণ। পুরাটা অবস্থা খারাপ। প্রায় 1 বছর নানা আইনি প্রক্রিয়া শেষে দেশে আনার পর শনিবার ঢাকা থেকে মরদেহ নিয়ে ফিরছিলেন রুবেলের বড় ভাই বাবুল, মামাতো ভাই ওসমান ও চাচা বশির। কিন্তু কুমিল্লার 14 গ্রাম আসার পর দুর্ঘটনা কবলিত হয়ে মারা যান বাবুল আর ওসমান, আহত হন বশির। আমার সামনে চলে গেছে এরা, আমি কিছু করতে পারিনি। আমার ভাতিজা বাবুল সিটের মধ্যে লাফালাফি করতেছে, কিছুক্ষণ পরে উনি মারা গেছে। দুর্ঘটনায় নিহত বাবুলের 2.5 বছর আর 10 মাস বয়সী 2 মেয়ে রয়েছে। স্বামী হারিয়ে ছোট্ট এই 2 সন্তান নিয়ে এখন ঘোর অনিশ্চয়তায় তার স্ত্রী। ওকে বলতেছে বাবা কোথায়, ও বলতেছে ওনার বাবা বাজারে গিয়েছে লাচ্ছি আনার জন্য। ও তো আর কিছু বলতে পারতেছে না, ও তো শুধু বলতেছে ওর আব্বু কোথায়, ওর আব্বু কোথায়। শোকে স্তব্ধ ওসমানের পরিবারও। সংসারের বড় অবলম্বন হারিয়ে শোকাতুর স্বজনরা দিশেহারা ওসমানের ছোট্ট 3 সন্তানের ভবিষ্যৎ চিন্তায়। ওদের দিকে তাকাইতে পারতেছি না, এখন কি বলবো। আমি নিজেও তো আমরা নিজেও তো শোকাহত। আমার ভাইজি ওনাদেরকে ছোট রেখে আমার ভাই মারা গেছেন। এই 3 জনের জন্য কাছে তালুকদার পাড়ার মানুষজন। তাদের অভিযোগ, বিদেশে নির্যাতন করে কর্মীকে দেশে ফেরত পাঠানোর পেছনে সক্রিয় একটি চক্র। পরিবারটা এমনি নিঃস্ব, জীবিকার তাগিদে বিদেশ গেছে পরিবারটা একটু সচ্ছল হওয়ার জন্য। দুঃখের বিষয় ওখানে আর বাপ তাকে নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলছে। ওই বিষয়টা এটা হচ্ছে যে মানে ওকে নির্যাতন করে ওখান থেকে বাগাই দিবে, এরপর আরেকজন লোক ঢুকাবে। কার এটা হচ্ছে দালালের চক্রান্ত, যে দালাল এখান থেকে নিয়ে আর ওই আরবাফকে দিছে, ওই আরবাফে ওকে ক্লিয়ার মানে একদম মেরে ফেলছে। ধার দেনার 4 লাখ টাকা দিয়ে রুবেলকে সৌদি আরব পাঠিয়েছিল পরিবার। শোকের সাথে পরিবারটির সামনে ঘুরপাক খাচ্ছে সেই দেনার চিন্তাও। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। নওগাঁ সীমান্তে গুলি করে হত্যার 3 দিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। 16 বিজিবির নিতপুর ক্যাম্প ইনচার্জ সুবেদার মাহফুজুর রহমান জানান, রবিবার সন্ধ্যায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত 2 জুলাই রাতে সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা ইব্রাহিম অবৈধভাবে পোরশা সীমান্ত দিয়ে মহিষ আনতে যান। ভোরে একজোড়া মহিষ নিয়ে আগ্রাবাদ সীমান্তের 228 নম্বর সীমান্ত পিলার দিয়ে ফিরে আসতে চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ। ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান। পরে পতাকা বৈঠকের পর 3 দিন পর মরদেহ ফেরত দেয় বিএসএফ। সীমান্ত হত্যার আরও খবর জানাবো। নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুন অর রশিদ চৌধুরী। হারুন, সীমান্ত হত্যা কিন্তু থেমে নেই, বেড়েই চলেছে। সীমান্তবাসী আসলে এই বিষয়ে কতটা সতর্ক রয়েছে? সীমান্তবাসী তো আসলে সতর্ক রয়েছে, পাশাপাশি বিজিবিও সতর্ক রয়েছে, কিন্তু আসলে কোনোভাবে এই সীমান্ত যে হত্যা সেটি কিন্তু ঠেকানো যাচ্ছে না। আমি যদি তথ্য বলি যে গত 5 বছরে প্রায় এই উত্তরাঞ্চলের যে রাজশাহী বিভাগ আছে, রাজশাহী বিভাগের যে 4টি জেলা আছে, সেই 4টি জেলায় মারা গেছে, সীমান্ত হত্যা হয়েছে 35 জন। কিন্তু একটিরও বিচার অথবা আইনের আওতায় আনা অথবা কোনো ধরনের প্রতিবাদ জানানো সেটি কিন্তু আসলে করা যায়নি রাষ্ট্রের পক্ষ থেকে। আসলে যদিও বা বিজিবির পক্ষ থেকে এটির জোর প্রতিবাদ জানানো হয় প্রতিবারই, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি যে আসলে কোনো হত্যাকাণ্ডেরই বিচার হয়। আপনারা জানেন যে ইব্রাহিম নামে যেই যুবক আসলে ভারতে গিয়েছিল, সেটি তিনি সহ বেশ কয়েকজন গিয়েছিলেন, কিন্তু ফিরে আসবার পথেই কিন্তু তাকে আসলে গুলি করা হয়। অবৈধভাবে গিয়েছিলেন, পরিবারও সেটি স্বীকার করেছে, কিন্তু আইনের আওতায় তাকে আনা যেত বা পার্শ্ববর্তী থানায় তাকে গ্রেপ্তার করা যেত বা তাকে আইনের আওতায় আনা যেত, কিন্তু সেটি না করে আসলে গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে। আপনি জানেন যে ইব্রাহিমের আসলে পরিবার রয়েছে, তার সন্তান আছে, স্ত্রী আছে, সেই পরিবারটির অপূরণীয় ক্ষতি হয়েছে। তার বাবা মার সঙ্গে কথা হচ্ছিল গতকালকে, তারা বলছিলেন যে তাদের উপার্জনক্ষম একটা মাত্র সন্তান, সেই সন্তান চলে গেল। ঠিক এভাবেই যারা আসলে সীমান্ত হত্যায় মারা যায় তাদের পরিবারগুলো কিন্তু এভাবে হাহাকার করে কিংবা দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। তো এখানকার মানুষজন চান যে আসলে এই সীমান্ত হত্যাটা বন্ধ হোক, 2 দেশের রাষ্ট্রের পক্ষ থেকে একটি ব্যবস্থা গ্রহণ করা হোক শক্তপোক্তভাবে। ধন্যবাদ আপনাকে। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুন রশিদ চৌধুরী। খবরের পর প্রসঙ্গে যাচ্ছি। হবিগঞ্জ শহরের খাল ভরাট করে হাসপাতাল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।
তার মতোই অবৈধ দখলের প্রতিযোগিতায় নেমেছে স্থানীয় প্রভাবশালীরাও। ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। এটি হবিগঞ্জ শহরের সরকারি খাল, যা একটা সময় প্রাণবন্ত ছিল, কিন্তু সময়ের সাথে দখলদারদের দৌরাত্ম্যে সংকুচিত হয়েছে খালের স্থান। তারই উদাহরণ কুইন মেরি হাসপাতালটি। অভিযোগ, সরকারি খালের জায়গা দখল করে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন এক বিএনপি নেতা। এতে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন। ভয়াবহ জলাবদ্ধতার শিকার হচ্ছেন এলাকাবাসী। অল্প বৃষ্টিতে শহরের মধ্যে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়, যে কারণে আমরা সাধারণ মানুষ অনেক ভুক্তভোগী। এরা ক্ষমতার বলে খাল বদ্ধ করছে, পানি যাওয়ার চলাচল নাই। ড্রেনগুলি যদি বড় করা হয় অথবা পরিষ্কার করা হয় তাহলে জলাবদ্ধতা একটু কমে আসবে। খালগুলো দখল হয়ে যাওয়ায়, ভরাট হয়ে যাওয়ায়, বড় বড় ভবন হয়ে যাওয়ায় আমাদের এদিকে পানি নিষ্কাশন হতে পারে না, ফলে কৃত্রিম বন্যা এবং জলাবদ্ধতা দেখা দিচ্ছে। শুধু তাই নয়, খালের বিভিন্ন জায়গা দখল করে আরও কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন প্রভাবশালীরা। যদিও দখলদারদের দাবি বৈধ অনুমোদন রয়েছে তাদের। এখানে আমরা যত ধরনের পরিপত্র নেওয়া দরকার, এগুলো সকল লিগ্যাল অ্যাকসেপ্ট, আইনি কাগজপত্র, এগুলো পরে আমরা কাজ শুরু করছি। দ্রুতই অবৈধ দখল উচ্ছেদে কঠোর ব্যবস্থার দাবি সড়ক ও জনপথ বিভাগের। আমাদের নিয়মিত কার্যক্রম অংশ হিসেবে আমরা নিয়মিতভাবে উচ্ছেদ কার্যক্রম করি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নোটিশ ইস্যু করি, তারা চলে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করি। ইতিমধ্যে অনেক উচ্ছেদ কার্যক্রম হয়েছে। বর্তমানে কোনো স্থায়ী বা পাকা কোনো অবৈধ স্থাপনা নেই। যা কিছু আছে অস্থায়ী, সেগুলো ভাসমান। 2.5 কিলোমিটার খালটি বয়ে গেছে হবিগঞ্জ শহরের পাশ ঘেঁষে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, সারা দেশে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। এদিকে পার্বত্যাঞ্চলে দেখা দিয়েছে ম্যালেরিয়ার প্রকোপ। এ বিষয়ে আমরা আরও খবর জানাবো। গোপালগঞ্জ এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই গোপালগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি জানবো সহকর্মী বাদল সাহার কাছ থেকে। বাদল, ডেঙ্গু পরিস্থিতি কেমন? হাসপাতালে নতুন যে রোগী ভর্তি হচ্ছে তাদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যা কেমন, এবং স্থানীয় প্রশাসন মানুষের সচেতন করতে কী ধরনের উদ্যোগ নিয়েছে? মামুন, গত বছর যেভাবে ডেঙ্গু সেভাবে হয়নি, তবুও কিন্তু প্রতিদিনই 2-1 করে গোপালগঞ্জ সদর হাসপাতাল সহ যে বিভিন্ন হাসপাতাল এখানে তারা ভর্তি হচ্ছেন এবং তারা কিন্তু ডেঙ্গু পরীক্ষা করে তারা। তবে আরেকটি বিষয় হচ্ছে যে আমি এখন কিন্তু রয়েছি গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। এই যে ডেঙ্গু ওয়ার্ডটি দেখছেন, এই ডেঙ্গু ওয়ার্ডে কিন্তু যারা ডেঙ্গু রোগী যারা ভর্তি হচ্ছেন তাদের সাথে কিন্তু যারা অন্যান্য যে রোগী তাদেরকে কিন্তু রাখা হচ্ছে। ফলে যে ডেঙ্গুর যে সংক্রমণ সেটি কিন্তু বাড়ার একটি আশঙ্কা রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে স্থানীয় যে প্রশাসন বলছেন বা স্বাস্থ্য বিভাগ বলছেন, এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে এই ডেঙ্গু সচেতনতামূলক কিন্তু কোনো কার্যক্রমই কিন্তু চোখে পড়েনি। ফলে ডেঙ্গুর যে প্রকোপটা সেটি কিন্তু আগামীতে বেড়ে যাওয়ার কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে পৌরসভার উদ্যোগে আপনার জেলা শহরে কিছু জায়গায় কিন্তু আপনার যে মশক নিধনের যে স্প্রে সেটি কিন্তু ছেটানো হয়েছে, এবং সেই সাথে কিন্তু তারা এই স্বাস্থ্য বিভাগের সাথে তারা কিন্তু পরামর্শ করেছেন যে কিভাবে মানুষকে সচেতন করা যায় এই ডেঙ্গু প্রতিরোধে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে ডেঙ্গুর সবশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জ থেকে এই পর্যায়ে আমরা রাঙামাটি যেতে চাই সহকর্মী জিয়াউল হকের কাছে। জিয়া, একসময় ম্যালেরিয়া খুব ভয়াবহ রূপ ধারণ করেছিল, মাঝখানে নিয়ন্ত্রণে এসেছে, হঠাৎ করে আবার বেড়ে যাওয়ার কারণটা কি জানাবেন, এবং সচেতনতা কার্যক্রম কেমন দেখছেন? মামুন, এক সময় পাহাড় মানে একটা আতঙ্কের নাম ছিল যে ম্যালেরিয়া, সেটি আসলে অনেক দশক পেরিয়ে আসলে যে সব আমরা যখন এই উন্নত চিকিৎসা সেবা পেয়েছি তখন থেকে আসলে ম্যালেরিয়ার প্রকোপ মাঝখানে কিছুটা কমেছে। আমরা যদি দেখি যে 2000 সালের পর থেকে আসলে এটি আবারও নতুন করে দিনে দিনে বাড়ছে। এখানকার যে স্থানীয়রা এবং যেখানকার বিভিন্ন স্বাস্থ্য বিভাগের সাবেক যারা সিভিল সার্জন তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, তারা যেটি বলছেন 2000-এর পর থেকেই আসলে এটি অন্যরকম একটি
বার্তা দিচ্ছে, যেটা ম্যালেরিয়ার যদি বলি যে 2016 সালের পর থেকে আসলে সেভাবে ম্যালেরিয়া রোগের কোনো মৃত্যু না থাকলেও কিন্তু এর প্রকোপ কিন্তু কোনোভাবেই কমছে না। আগে 10টি উপজেলায় এই প্রকোপ থাকলেও এখন সীমান্তবর্তী 4টি উপজেলার মধ্যে সেই প্রকোপ দিন দিনই বেড়ে যাচ্ছে। এবং যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আগে শুধু বর্ষা মৌসুমে যে 3টি বা 4টি মাস ছিল, সেই মাসগুলোতে ম্যালেরিয়ার রোগী এবং এই রোগের প্রকোপ দেখা গেলেও এখন সারাটি বছর এই রোগের প্রকোপ কিন্তু বেড়েই যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। সীমান্তবর্তী উপজেলাগুলোতে সেই রোগের কিন্তু এখনো পর্যন্ত সচেতনতার অভাব এটি তারা মনে করছে। মামুন, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন স্থানে বাড়ছে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের প্রকোপ, এই নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এ পর্যায়ে সবজি এবং মাছের বাজার দর জানাবো। আমাদের সঙ্গে ঝিনাইদহ এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ঝিনাইদহের খবর জানবো সহকর্মী সাদ্দাম হোসেনের কাছে। সাদ্দাম, সবজির সরবরাহ কেমন বাজারে এবং দাম কতটা ক্রেতার সাধ্যের মধ্যে আছে? মামুন, আসলে সবজির বাজারে তেমন কোনো স্বস্তির খবর নেই। বৃষ্টির ফলে সবজির ক্ষেত নষ্ট হয়, প্রত্যেকটা সবজির দামই বেড়েছে এবং আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ নতুন হাটখোলা যে পাইকারি সবজির বাজার, সেই সবজির বাজারে। এখানে এসে ক্রেতা বিক্রেতা এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা যেটি বলছে যে আসলে বাজারে সবজির আমদানি কম এবং চাহিদা বেশি হয়, বেড়েছে সবজির দাম। আর যারা বিক্রেতা রয়েছে তারা বলছে যে কয়েকদিনের বৃষ্টির ফলে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে, ফলে সবজির যে ফলন সেটি কিন্তু কম রয়েছে। আমি যদি একটু বলি যে বাজারে সব থেকে কম দামের যে সবজি সেটি হচ্ছে পেঁপে, আর সেটি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা পিস এবং বেগুন বিক্রি হচ্ছে কিন্তু 80 থেকে 85 টাকা কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে। আর পটল বিক্রি হচ্ছে প্রকার ভেদে 25 থেকে 30 টাকা কেজি দরে। এছাড়া বাজারে যে উচ্ছে রয়েছে, উচ্ছে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি দরে। আর বাজারে নতুন যে সবজির মধ্যে রয়েছে যেটি মুখী কচু, সেটি বিক্রি হচ্ছে কিন্তু 25 থেকে 30 টাকা কেজি দরে। এছাড়া সব থেকে বাজারে যে সবজির মরিচের দামটা কিন্তু বেশ বেশি রয়েছে বলে ভোক্তারা বলছেন, যেটি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে প্রকারভেদে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে বাজারে কিন্তু সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তবে ভোক্তারা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে সবজির বাজারে তারা সবজি কিনে কিন্তু খুব একটি স্বস্তি পাচ্ছে না। তো মামুন, এই ছিল ঝিনাইদহের সবজির বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহ থেকে এবার আমরা যেতে চাই বাগেরহাটে মাছের বাজারে আরিফুল ইসলামের কাছে। আপনি শুনছিলেন যে ঝিনাইদহে কিন্তু সবজির বাজারে স্বস্তি নেই, মাছের বাজার আসলে ক্রেতাদের জন্য কতটা স্বস্তিদায়ক? আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের, যে আমার সামনে ভৈরব দড়াটানা নদী এবং পিছনে কেবি মৎস্য বাজার। তো এখানে সুন্দরবন উপকূলীয় যে বঙ্গোপসাগর রয়েছে, সেই গভীর বঙ্গোপসাগর থেকে এখানে যারা জেলে আছে তারা মাছ ধরে এই মৎস্য অবতরণ কেন্দ্রে এখানে কিন্তু এসে বিক্রি করে। তো খুব ভোর থেকে কিন্তু হাঁকডাক শুরু হয়, কিন্তু এখানে এসে যে একটা মানে খারাপ খবর যেটা, সেটা হচ্ছে যে এখানে প্রতিনিয়ত যে পরিমাণ এইখানে মাছ অবতরণ করে এরপরে লোকজন নিয়ে যায় বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে, তো এখন সেই পরিমাণ কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে যে গত 13 দিন হলো, 65 দিন সাগর অবরোধ শেষে এখানে এই 13 দিন কিন্তু সাগরে এখানে জেলেরা কিন্তু মাছ ধরছে। আমি যদি দেখাই যে এখানে যে নদী রয়েছে, এই নদীতে কিন্তু অনেক ট্রলার থাকে, কিন্তু একটি ট্রলারও কিন্তু এখানে নাই। সবাই গভীর সাগরে কিন্তু তারা মাছ ধরছে। কিন্তু এখানে আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা যেটা আমাকে জানিয়েছে যে এখন সাগরে ইলিশ মৌসুম বা বিভিন্ন সাগরের মাছের মৌসুমের সময় এই বর্ষাকালে কিন্তু আসলে সেই পরিমাণ কোনো মাছ পাওয়া যাচ্ছে না। এখানে একটা গন আছে, সেই গনে কিন্তু 4-5 দিন মাছ পাওয়া যায়, এরপরে কিন্তু আর মাছ পাওয়া যায় না। কিন্তু 2টা গন চলে গেলেও এখনো কিন্তু আসলে সাগরে ওই পরিমাণ কিন্তু আসলে মাছ পাওয়া যায়নি বলে আমাকে জানিয়েছে। এখানে
এখানে জেলেরা এবং মৎস্য আড়তদার যারা আছে তারা। তো সেক্ষেত্রে এখানে কোনো ইলিশই আছে, কোনো ইলিশই আমরা দেখতে পাইনি এখানে। তো শুধু তাই নয়, যে বাগেরহাটের বাংলাদেশের বাইরে মিয়ানমার ইন্দোনেশিয়া সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মাছ এসে সেই সাগরের যে চাহিদা সেই পূরণ করছে, সেই ঘাটতি পূরণ করছে। কিন্তু এখন আসলে বাংলাদেশের সাগরে কোনো মাছ নাই, বাইরের মাছ এসেই কিন্তু এখানে বাজার সয়লাভ হয়ে গেছে। এই ছিল আপাতত সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বাগেরহাট এবং ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন মাছের বাজার এবং সবজির বাজার দরের খবর। সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকুন।